আসসালামু আলাইকুম দর্শক, শুভরাত্রি। রাজনীতির সাংঘাতিক চড়াই উতরাই মুহূর্তে আজকে আপনাদের সামনে আমাদের জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক এবং আমাদের নিয়মিত আলোচক মেজর আখতারুজ্জামান রঞ্জন আক্তার ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি এবং আপনার সুস্থতা কামনা করি। আমি জানি যে গত কয়েকদিন ধরে আপনি হসপিটাল থেকে আমাদের সঙ্গে দর্শকদের সঙ্গে যোগ দিচ্ছেন। আক্তার ভাই, রাজনীতিতে সবচেয়ে আলোচিত এখন যে বিষয়, যদিও বেগম জিয়ার ব্যক্তিগত শারীরিক শারীরিক বিষয়, কিন্তু একেবারেই সবকিছু ছাপিয়ে রাজনীতিতে প্রতিটি রাজনৈতিক নেতার মধ্যে শত্রু মিত্র ভেদাভেদ ভুলে সবাই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন, উৎকণ্ঠিত এবং তার জন্য দোয়া করছেন। বেগম খালেদা জিয়ার নামের পাশাপাশি একটা প্রতিষ্ঠানের মতন ব্যাপার, বিশেষ করে বিএনপি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, এটার বটবৃক্ষ আহ, শুরু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে হলেও বেগম খালেদা জিয়ার হাত ধরে এটা হাঁটি হাঁটি পাপা করে আজকে প্রায় 50 বছর, অর্ধ শতাব্দীর দিকে যাচ্ছে সেই রাজনৈতিক দল। এবং বেগম জিয়ার অনুপস্থিতি দলটা অনেক বেশি রকম ফিল করবে নিঃসন্দেহে। তার নেতাকর্মীরা তাকে মায়ের জায়গা দিয়েছেন। সেই জায়গায় বেগম খালেদা জিয়ার শারীরিক অনুপস্থিতি, শারীরিক বলতে আমি বলছি তিনি অসুস্থতা জনিত অনুপস্থিতি, এবং সেই সঙ্গে তারেক রহমানের ইস্যু এসছে। বেগম জিয়া এতটা অসুস্থ, সেই জন্য ইস্যু তারেক রহমান আসবেন কিনা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন তার আশা কতটা জটিল। এরপরে এই নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। আজকে সে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন যে তাকে আসতে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে। তার জন্য তো 2টি আসন বরাদ্দ করা আছে, তিনি নির্বাচন করার কথা। তিনি তাহলে এখনো বাংলাদেশে এনআইডি পাননি, তিনি পাসপোর্ট পাননি। এর মধ্যে দিয়ে এত এত জটিলতা, তার শত্রু কয়জন? আমরা হেডলাইনটা এর পরে আবার নিয়ে আসবো। আমি বলছি তারেক রহমানের ফেরা কি প্রায় অসম্ভব কিনা, এবং ভারত আমেরিকা কেন বিগড়ে আছে। আলোচনায় খুব এসছে ভারত এবং আমেরিকার কথা। আমেরিকার সেই ইকুলিক্সের ফাঁস করা গোয়েন্দা রিপোর্ট এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে যে কারণে তারেক রহমানের উপর আমেরিকা নাখোশ বলে দাবি করা হয়েছে। সেই ইকুলিক্সের গোয়েন্দা রিপোর্ট, এটা সারা বিশ্বব্যাপী সমাদৃত। সেই 20-25 বছরেও কি সেটা কাটেনি? কেন এই যে প্রবলেম গুলায় তিনি আসতে পারছেন না? এমন না যে গত 2-4 দিনে হঠাৎ করে বেগম জিয়া অসুস্থ হওয়ার পরে তিনি জেনেছেন। নিশ্চয়ই তিনি অনেক আগে থেকেই জানেন। এবং দেশে যারা খেলছে, দেশের খেলোয়াড়রা, সেটা যদি আমি বলি বর্তমান সরকার, যদি বলি যে জামাতে ইসলামী, তারাও নিশ্চয়ই জানতেন। তাহলে এই সমস্যা 15 মাসে দেশের পক্ষ থেকেও কেউ যারা বলছে যে তারেক রহমান আসতে চাইলে কালকে ট্রাভেল পাস দিয়ে দিব, উনি পরশু চলে আসতে পারেন, ওনারাও জানতেন যে আমি ট্রাভেল পাস দিলেই কি উনি চলে আসতে পারবেন? তাহলে ওই গোড়ায় কেন হাত দিচ্ছে না? এই জন্য আমরা বলছি যে তারেক রহমানের ফেরা কি অসম্ভব কিনা, এবং আমেরিকা এবং ভারত কি আসলেই কোন রকম বাধা কিনা, এটা একটা প্রসঙ্গ। আরো একটি প্রসঙ্গ আছে যে বেগম জিয়ার অসুস্থতাজনিত কারণে ওখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন। শারীরিক অবস্থা সম্পর্কে মনে হয় ডাক্তারদের চেয়ে ওনারাই এক একবার এক এক রকম কথা বলছেন। কেউ তো ওনাকে পাঠিয়ে দিচ্ছেন দেশের বাইরে, কেউ বলছেন যে না, দেশের বাইরে যাওয়ার অবস্থা নাই। বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছে, মাহমুদুর রহমান মান্না গেছেন, এনসিপি গেছেন, এবং প্রত্যেকে বের হয়ে ওনার শরীর সম্পর্কে, এনসিপি তো বের হয়ে মোটামুটি ওনার মৃত্যুর দিনটা ঠিক করলো যে শেখ হাসিনার ফাঁসি হইলে উনি দিন মরে যাক। আবার বিএনপি নেতা কর্মী, কিছু নেতার মধ্যম সারির এমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তারা দোয়া করছেন যে আমি ক্ষমতায় যাই আমরা, তারপরে বেগম জিয়া মারা যায়। এরকম সিচুয়েশন দেশের মধ্যে আছে। মানে রাজনীতি, আপনি প্রশ্ন তুলেছেন প্রথম বাংলাদেশে যে 21শে নভেম্বর ওনাকে কেন সেনাকুঞ্জে নেওয়া হলো, সার্বিক দিক বিশ্লেষণ করে মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার বিশ্লেষণ চাচ্ছি, আপনার মতামত এবং আজকের দিনের পর্যবেক্ষণ। মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ পুনিয়া। আসসালামু আলাইকুম। আপনার দর্শক শ্রোতা থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আরেকটা প্রসঙ্গ একটু যোগ করব যে বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর পরে এই সরকার, অনির্বাচিত সরকার, একটি কমিশন দিয়ে তারা রিপোর্ট দিয়েছে। আদালতে এখন পর্যন্ত কোনো কিছু করায়নি। এই রিপোর্টটা আজকে প্রকাশ হয়েছে। আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনি কতটুকু কি দেখলেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতাদেরকে আমি আবারও বলছি, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আজকে আমাদের জীবনে নিরাপত্তাটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। পুনিয়া, তুমি অনেক বড় ভূমিকা নিয়েছো। এতগুলা ভূমিকা আমার মতো বুড়া মানুষের মনে রাখা অসম্ভব। প্রথম থেকে শুরু করি একবারে ফ্লোর ছেড়ে দিই। প্রথম থেকে শুরু করি দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। তুমি দেখো, শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয় রাতে 8টার সময় ওনাকে দেখতে গিয়েছেন, কিন্তু এই দেখতে যাওয়ার আগে কিন্তু অনেক মানুষকে হইচই করতে হয়েছে, দাবি করতে হয়েছে, আবেদন করতে হয়েছে। তাহলে যে সরকারে এতটুকু টনক নাই, যে এতটুকু কমন সেন্স নাই, যেটুকু সরকারটা ভাবতে পারে না পরবর্তী পদক্ষেপ কি হলে কি হতে পারে, সেটাই আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। দেখো, মৃত্যুটা স্বাভাবিক, মৃত্যু মানুষের হবেই, এটা আমরা কেউ ঠেকাতে পারবো না। কিন্তু সেই মৃত্যুটাকে যদি আমরা খেলমে করি, চিকিৎসার নামে যদি আমরা সময় ক্ষেপণ করি, কালক্ষেপণ করি, আমরা কেয়ারলেস থাকি,
আমরা যদি বড় রোগে ছোট ডাক্তার দিয়ে দেখাই, তাহলে তো সেগুলো আরোগ্য লাভ হতে অনেক কষ্ট হয়, কঠিন হয়। কাজেই আমি মনে করি যে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে অনেক গাফিলতি করা হয়েছে। শুরুতেই জাতীয়ভাবে একটা বোর্ড করা যেত, পিজি বা পিজি পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটির সিনিয়র ডক্টরদেরকে দিয়ে, সকল প্রফেশনালদেরকে দিয়ে, যত স্পেশালিস্ট আছে ওনাদেরকে দিয়ে একটা হাই পাওয়ার একটা বোর্ড করা যেত। এবং সেই বোর্ড আজ থেকে 7 দিন আগে ডিসিশন নিতে পারতেন যে ওনার এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব কি সম্ভব না। যদি গত শুক্রবারে যদি সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এক শুক্রবারের পরে আরেক শুক্রবার আসলো, আজকে হচ্ছে রবিবার। তাহলে এই যে 9টা দিন 10টা দিন আমরা নষ্ট করলাম, এটা যদি ওই সময়ে যদি বোর্ডটা বসে যেত এবং বোর্ড সিদ্ধান্ত দিত যে না, ওনার চিকিৎসা বাংলাদেশে হবে না, তাহলে আমরা যে কোনো ভাবেই হোক ওনাকে অন্ততকে চায়না পাঠাতে পারতাম, সিঙ্গাপুরে পাঠাতে পারতাম, এবং প্রয়োজনে লন্ডনও পাঠাতে পারতাম। এগুলো তো ফালতু কথা হয়। আজকাল প্লেনে শুয়ে গেলে গায়ে ধাক্কাও লাগে না, চাপও লাগে না। আজকাল ফার্স্ট ক্লাসের সিট গুলো এত সুন্দর করা হয়েছে, এত সুন্দর যে এখানে মানে এটা রুগী কেন যে কোনো লোক গেলে এটা কোন রকম, অর্থাৎ হাসপাতালে বসে থেকে উনি যে সুযোগগুলো পাচ্ছেন সেইগুলো ওখানে পাওয়া সম্ভব। আর আমরা তো জানি যখন আমাদের আগে প্রধানমন্ত্রী সাহেব বিদেশে যান, তখন তাদের জন্য ভিতরে একটা চেম্বার করা হয়। আপনি তো ইচ্ছা করলে 1 সপ্তাহ আগে সেই চেম্বারটা তৈরি করতে পারতেন, এবং চেম্বার করার মাল মেটেরিয়াল সব রেডিমেড, খালি জাস্ট লাগিয়ে দিবেন, আর ইকুইপমেন্ট গুলো মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে যাবেন, আর 5-7 জন ডাক্তার ওনার সঙ্গে যাবেন। এটা গত সপ্তাহে নভেম্বরের যিনি ভর্তি হলেন, 23 তারিখে ভর্তি হলেন, 24 তারিখে সিদ্ধান্তটা হয়ে যেতে পারতো। আজকে 30 তারিখ, 6টা দিন তারা সরকারের ইচ্ছার কারণে ডাক্তাররা এই কাজটা করতে পারলেন না। এই সিদ্ধান্তটা প্রয়োজন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। উনি তড়িৎ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারতেন, 24 তারিখে সিদ্ধান্ত নিতে পারতেন, উনি একটা বোর্ড করে দিতে বলতেন, তাহলে বিষয়টা হয়ে যেত। এবং তিনি যদি সেদিন দেখা করতে যেতেন, তাহলে ওনাকে খুশি করার জন্য তাবৎ মেডিকেল অথরিটি সবাই দেশমাতা খালেদা জিয়ার জীবনকে বাঁচানোর জন্য একদম জান প্রাণ দিয়ে লেগে যেত। কিন্তু উনি গত রাত্রে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ সহ ডাক্তার সবার মনে একটাই ভাবনা যে তার ডক্টর ইউনূস সাহেব মনে প্রাণে জপতেছেন খালেদা জিয়া মারা যাক, খালেদা জিয়া মারা যাক, খালেদা জিয়া মারা যাক। এটাই কিন্তু জনমানুষ বিশ্বাস করে, এটাই কিন্তু মানুষ মনে করে যে ডক্টর ইউনূস সাহেবের একমাত্র ইচ্ছা যে জননেত্রী দেশের মাতা খালেদা জিয়া মারা যাক। না হলে তো উনি তড়িৎ চিকিৎসা নেওয়ার ব্যবস্থা কেন করতে পারলেন? উনি তো অভিজ্ঞ মানুষ, উনি তো পলিটিক্যাল না, উনি একটা প্রফেশনাল লোক, এবং উনি হিউম্যান রাইটস নিয়ে, হিউম্যান কোয়ালিটি নিয়ে কাজ করেন। তাহলে এইখানে উনি এই যে বিষয়টা করলেন, আপনি তাহলে গেলেনই, এত পরে কেন গেলেন? Why? আপনার 5-7 দিন আগে গেলে আজকে পরিবেশটা অন্যরকম হতো। হ্যাঁ, আলমা আমাদের কারো পক্ষে আমরা হায়াত বাড়ানো সম্ভব না। আল্লাহ যার যতদিন হায়াত দিয়েছে ততদিনই হায়াত থাকবে। কাজে আমি মনে হয় আমরা অনেক বড় অপরাধ করেছি। এই অপরাধের দায় দায়িত্ব ইতিহাসে আমাদেরকে নিতে হবে। ইতিহাস আমাদেরকে লিখবে যে একটি সরকারের চরম ব্যর্থতার কারণে একজন জনপ্রিয় বিরোধী দলের নেত্রীর অকাল মৃত্যু হয়েছে। উনি যদি আরেকটা বছর বাঁচতেন, সেটা পূর্ণ জীবন বলতাম। এই জন্য অকাল মৃত্যু বলছি। কাজে আমি এই জন্য আমি ক্ষোভ জানাচ্ছি, দুঃখ জানাচ্ছি, আমার বেদনা জানাচ্ছি, আমি মর্মাহত। এটা আমি কখনোই মেনে নিতে পারবো না, মেনে নেব না। ইতিহাসে যদি বেশি আছে আগামী দিনে আমি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে যাব। দ্বিতীয়ত আসেন তারেক রহমান সাহেবের দেশের প্রত্যাবর্তন ব্যাপারে। এ ব্যাপারে আমরা আগে থেকে বলে আসতেছি, অনেক আগেও বলেছি, আজ থেকে 5-7-10 বছর আগেও বলেছি যে তারেক রহমান সাহেবের পক্ষে বাংলাদেশে এসে রাজনীতি করাটা কঠিন হয়ে যাবে। এবং গত সপ্তাহে আমি ওনার স্টেটমেন্ট দেওয়ার আগেও বলেছি 3টি কারণে উনি দেশে আসা ওনার জন্য বড় কঠিন হয়ে যাবে। 3টির একটি অন্যতম কারণ, এই যে বাংলাদেশের বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে উত্থানের পিছনে ওনার বা ওনার সাঙ্গপাঙ্গদের কারো না কারোর ইন্ধন ছিল, তারা সেখানে ইন্ধন জুগিয়েছিল। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার এসে তাদেরকে কচুকাটা করলো, তাদেরকে মারলো, সবাইকে ধরে ধরে ফাঁসি দিল, তখন এই বিএনপি কোনো প্রতিবাদ করে নাই। বিএনপি বলে নাই যে তারা জঙ্গি না, তারা সন্ত্রাস করে নাই, তারা ইসলামকে অর্গানাইজ করার চেষ্টা করছে, অর্থাৎ ডিফেন্ড করার জন্য কিছু করতে পারে নাই। ফলে ওই তৌহিদি জনতা, ওই যে বাংলা ভাইয়ের লোক, তারা
হয়তো তারেক রহমান সাহেবের উপর একটা প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছে। সুযোগ পাইলেই সেই প্রতিশোধটা তারা নিয়ে নিতে পারবে। দ্বিতীয় আরেকটু খেয়াল করে রাখেন, 111 সময় ওনাকে যে সমস্ত আর্মি অফিসাররা গ্রেফতার করেছিল, যে অফিসার ওনাকে ইন্টারোগেশন করেছিল, যে অফিসার ওনাকে অমানবিক অত্যাচার করেছিল, তার প্রতিটি অফিসার সারা বাহিনীতে অত্যন্ত সম্মানের সঙ্গে চাকরি করতেছেন। মানে অফিসারগুলো কোনো পলিটিক্যাল পার্টিতে যায় নাই। শেখ হাসিনা আমলে তারা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে নাই। কিন্তু তারা যেহেতু তারেক রহমানের উপরে তাদের ইচ্ছার বিরুদ্ধে বা তাদের আক্রোশ আছে, অনেকের ব্যক্তিগত আক্রোশ আছে, আমি একজনকে জানি যার পিতৃ হত্যার আক্রোশ আছে তারেক রহমানের উপরে, তারা ফলে আওয়ামী লীগও ভাবছে এরা থাকলে নিরাপদ, কারণ এরা বাইরে গেলে বিএনপি যেতে পারবে না, এরা বিএনপিকে ওরা নিবে না। এই অফিসারগুলো কিন্তু এখন ব্রিগেডিয়ার নবাব র্যাঙ্কে আছে। তারেক রহমান জানে এরা কারা, কারা তাকে অত্যাচার করেছিল, কারা চোখ বেঁধে তো করে নাই, কারা তার কোমর ভেঙে দিয়েছিল। সে অফিসার গুলাকে সে ভয় পাচ্ছে, সে ভীত সন্ত্রস্ত। অনেকে অনেক পাওয়ারফুল জায়গায় বসে আছে যেখান থেকে তারা অনেক কিছু করতে পারে। এটি একটি অন্য একটা কারণ। তৃতীয় কারণ হলো যেটা আপনি বললেন যে ভারত বা আমেরিকা কেন, উষ্মা কেন, বা এই যে বিদেশি যা এনজিও গুলা -2-3 ফর্মুলায়, সেখানে তারা দেখতেছে দেশমাতা খালেদা জিয়া চলে যাচ্ছেন। এখন সেই সঙ্গে যদি তারেক রহমান সাহেবকে দেশে আসতে বাধা দিয়ে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ তো আউট হয়ে গেছেই, আওয়ামী লীগের নেত্রী আউট হয়ে গেছে, শেখ হাসিনাও দেশের বাইরে, তার দল বিচ্ছিন্ন হয়ে গেছে, গণবিচ্ছিন্ন হয়ে গেছে, দলের অস্তিত্ব এখন সাংগঠনিক পর্যায়ে নাই। তাহলে 1- আর দেশমাতা খালেদা জিয়া চলে যাচ্ছেন, আর ওনার সন্তান তারেক রহমান সাহেব দেশে আসতে পারতেছেন না। উনি যে 3টি কারণে দেশে আসতে পারছেন না, এই 3টি কারণ তো প্রিভেল করবে দেশমাতা খালেদা জিয়া মারা যাওয়ার পরেও। এমন তো না দেশমাতা খালেদা জিয়া মারা যাওয়ার পরে এই 3টি কারণ থাকবে না, তো এই 3টি কারণ রয়ে যাবে। তার মানে দৃশ্যত মনে হয় ওনার পক্ষে আসা সম্ভব হয় না। সরকার এই দুর্বলতা বুঝতে পেরেছে। কাজে এখানে -2 থিওরিটা করতে হলে সবচেয়ে মুখ্য হলো এই অস্ত্রটা প্রয়োগ করো, এবং সরকার অত্যন্ত মেটিকুলাসলি এই অস্ত্রটা প্রয়োগ করছে। সরকার আজকে বলছে যে ওনাকে ট্রাভেল পাস দিয়ে দেওয়া হবে 2 ঘন্টার মধ্যে। উনি চাইলে, উনি চাইতে হবে কেন? একটা মানুষ কিছু চাইতে গেলেই তখন আপনি বলবেন আমরা তো নিরাপত্তার কথা আপনাকে বলছিলাম, নিরাপত্তা ভালো হবে না, আমরা নিরাপত্তা দিতে পারবো না, তা আপনি চাইছেন থেকে দিছি। সরকারকে 3টি বিষয়, 3টি না 4টি বিষয় এনশিওর করতে হবে তারেক রহমান সাহেবের ফ্লাইট শুরু হওয়ার আগে। প্রথম এনশিওর করতে হবে ডিউরিং ফ্লাইট, দরকার পড়লে এটিএর সঙ্গে কথা বলে তার ফ্লাইট সেফটি, এই ফ্লাইট যে হিসেব দেশের উপরে আসবে সেই ফ্লাইটের উপরে কোনো প্রকার যেন আক্রমণ না হয়। বেস্ট হলো হাই ক্লাস কি বলে এয়ারলাইন, কিন্তু হাই ক্লাস এয়ারলাইন তো দুবার পরে বাংলাদেশে আসতেছে না, যাদের সেই সেন্সার গুলো থাকবে। কাজে এখানে আমাকে ডাইরেক্ট নিয়ে আসতে হবে। ডাইরেক্ট নিয়ে আসতে হলে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে একটা ট্রেনিং ফ্লাইট পাঠানো যেতে পারে। আমাদের কাছে জেট আছে, বিমানেরও জেট আছে, এয়ারফোর্সের কাছেও জেট আছে, সেগুলো যে কোনো একটা দিয়ে দ্রুত গতি সম্পন্ন জেট নিয়ে ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, যাতে ওনার আসার পথে যেন ওনার কোন রকম নিরাপত্তা বিঘ্নিত না হয়, এবং এটা সরকার লিখিত দিতে হবে। সরকার আরো লিখিত দিতে হবে যে বিমানবন্দরে আসার পরে কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো অরাজকতা হবে না, এমন কোনো পরিবেশ সৃষ্টি হবে না যেই পরিবেশের কারণে তারেক রহমান সাহেবের জীবন হানি হতে পারে। এটা সরকারকে লিখিতভাবে এনশিওর করতে হবে, মুখে বলতে হবে না, লিখিতভাবে এনশিওর করতে হবে। তৃতীয়ত, তিনি যে হাসপাতালে যাবেন সেই হাসপাতালের পরিবেশটাকে কাম এন্ড কোয়াইট রাখবে সরকার। ওখানেও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কেউ যেতে পারবে না, সেই নিশ্চয়তা ওনাকে দিতে হবে। এই 3টা পয়েন্ট প্রথম এনশিওর করতে হবে। এটি না হলে তারেক রহমান সাহেবের জীবনে আসার হানি রয়ে গেছে। চতুর্থ যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো যে মায়ের ছেলের দেখাটা কতটুকু আনইমোশনাল করা যায়, কারণ ইমোশনাল হলে দেশমাতা খালেদা জিয়া চাপ নাও নিতে পারেন। এটা যেন ইমোশনালি না দেখানো হয়, এটা যেন জাস্ট, এমনকি দেশমাতা খালেদা জিয়াকে জানানোর দরকার পড়া উচিত না যে উনি ওনার ছেলে ওনার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ একটা ইমোশনাল রিয়াকশন ওনার মধ্যে হবে, যে রিয়াকশনের ফলে ওনার হার্টটা এটা রিয়াক্ট করতে পারবে না।
ফলে ওইটা ইস্যু করতে তারেক রহমান আসছে, তার পায়ের কাছে বসে আছে, পায়ের নিচে বসে আছে, কিন্তু ম্যাডামকে বুঝতে দেওয়া যাবে না যে তারেক রহমান আসছেন। আশাটা হলো তারেক রহমানের স্যাটিসফ্যাকশন। দেশমাতা খালেদা যেহেতু চলে যাচ্ছে, ওনার স্যাটিসফ্যাকশনে তো আর কিছু আমাদের কিছু করার নাই। কিন্তু ওখানে যদি ওই ইমোশনটা তৈরি হয়, এই ইমোশনটার কারণে ওখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটা ডাক্তার দিকে দিয়ে অ্যানসার করতে হবে। সেখানে যারা সিনিয়র ডক্টর আছেন তারা দেখে অ্যাডভাইস করবেন, তারা বুঝবেন যে এরকম একটা পরিবেশে আনা যায় কিনা। এই 4টি বিষয় এনশিওর করলে পরে যে কোনো একজন উপদেষ্টা জাস্ট নিরাপত্তার খাতিরে উনি বাংলাদেশ বিমানে চার্টার প্লেনে যাবেন লন্ডনে, সেখান থেকে ওই প্লেনে করে ওনাকে নিয়ে আসবেন। দ্যাট advisor who is going, সে হলো সেফটি, ensuring the security on road, nothing is happening. ফলে কি হবে, ওখানে একটা এরকম পরিবেশ সৃষ্টি হবে। এয়ারপোর্ট এলাকাকে দরকার পড়লে কারফিউ দিয়ে ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, এবং সেখানে দরকার পড়লে মানুষের ইমোশনটাকে কাজে লাগানোর জন্য সেখানে উপদেষ্টা পরিষদ গিয়ে তাকে রিসিভ করতে পারেন। এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা দরকার। তাহলে দেখবেন তারেক রহমান দেশে আসার জন্য নিরাপদ বোধ করবে। আমি এখানে আমার একটা ব্যক্তিগত কথা বলতে চাই। যেহেতু আমি বলেছি 3টা কারণে তারেক রহমান সাহেবের দেশে আসা নিরাপদ নয়। একটা ছিল এই অংশ, দেশে আসা দেশে থাকা নিরাপদ নয়। আরেকটা অংশ হলো উনি কিভাবে আসবেন। লাস্টে আমি বলেছি 4টা পয়েন্ট, যে কিভাবে আসবেন, আসতে কি প্রচলিত হবে। আগে বলেছি যে কোন 3টা কারণে তিনি আসতে পারবেন না। আমার একটু বাংলা জানা ভাই আছে, জঙ্গিদের আগের প্রসঙ্গগুলোতে আমার একটু জানার আছে। তবে আমার একটু জানার আছে আপনার আগের প্রসঙ্গগুলোতে। হ্যাঁ, আপনি আপনি যেই হাই প্রোফাইল রিসেপশনের কথা বললেন, দেশে একটা নির্বাচন হবে, আরো রাজনৈতিক দল আছে, উনি আসবেন একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে। বাংলাদেশের আরো অসংখ্য নাগরিক নানান রকম প্রবলেমে থাকতে পারে, বাংলাদেশ সরকার তো তাকে নাগরিক হিসেবেই দেখবে, স্পেশালি মেইনলি। আপনি হয়তো আপনার দল করেছেন, আপনি সেদিক থেকে দেখছেন। আপনি যদি মনে করেন যে সামনে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রাইভাল পার্টি আছে, যেই এই সরকার এটা করবে কিনা এই নিয়ে তো আবার বহু, আপনি হয়তো আপনার ব্যক্তিগত পরামর্শ দিচ্ছেন, কিন্তু এটা যখন হবে তখন কি একটা নির্বাচন সামনে রেখে তাহলে তো মনেই হবে যে এই সরকার গিয়ে তাকে আনছে, তার হাতে ক্ষমতাটা হ্যান্ড ওভার করবে। ব্যাপারটা এরকম হয়ে যায় না? এখন তখন যদি নির্বাচন কিছু ব্যাপারটা মনে কোথায়? করেন, বাংলাদেশের কথা আছে, যদি কিছু মনে করেন বা পাছে লোকে কিছু বলে, তাহলে কখনোই ভালো কাজ করা যায় না। যারা মনে করে পাছে লোকে কিছু বলে, তারা কখনোই ভালো কাজ করতে পারে না। ইতিমধ্যে আপনি দেখছেন যে সকল রাজনৈতিক দল, এনসিপি বলেন, জামাত বলেন, সব বড় বড় দলগুলা নেত্রীরা ওনাকে দেখতে গেছেন, ওনার সুস্বাস্থ্য কামনা করেছেন, এবং তারাও বলছেন তারেক সাহেবের এই বেগম মুহূর্তে জিয়াকে দেখতে দেশে গেছেন, আসেন। ঠিক আছে। আজ এখানে একটা ঐক্যমত হয়ে গেছে, এখানে একটা জিনিস হয়ে গেছে, তারাও তাকে একটা গুরুত্ব দিয়েছে। এখন আমি যে কথাটা আলোচনা, কাজে এটা আমি মনে হয়েছিল ওই পাশে এগুলো কিছু বলে ওই হইলে যে মানুষ ভোট দিয়ে দিবে, পাস করে ফেলবে। আক্তার ভাই, এই কথাও তো আছে যে জামাতে ইসলামের কোন অংশ সরকারের কোন, আপনি গতকাল বলেছেন সরকারের দায় আছে, তাদের এই যে আপনি বলছেন ঐকমত্য, এটা তো লোক দেখানোর সামনেও হতে পারে। না, এটা এটা হোক, কিন্তু আমার কথা হচ্ছে আমি আমি এই জিনিসটা চাইবো, ডিমান্ড করবো, আর যদি ডিমান্ড ফুলফিল না হয় তাহলে আমার বি প্ল্যান থাকতে হবে, প্ল্যান বি থাকতে হবে। আমি আপনাকে আরো প্ল্যান বিটা বলবো এখন আপনাকে। আমি আপনাকে বলেছি যে আমি 3টা অবস্থা বলছি, জঙ্গি ভাইদের প্রতিশোধ নিতে পারে, ওই সেনা সদস্যরা দিতে পারে, এবং ওই যে অতীতে যে বিভিন্ন জিনিসের যে অবস্থাটা হয়েছে, দুর্নীতিবাদদেরকে স্থায়ী সুযোগ দিয়েছে। ভারত আমেরিকা কেন তারেক রহমানের জন্য বাধা? 1986 সন থেকে 1986 থেকে 2001 সন পর্যন্ত আমি ঢাকাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রধান নিরাপত্তার দায়িত্ব ছিল আমার কোম্পানি। আমি ব্যক্তিগতভাবে কোম্পানি ইনচার্জ ছিলাম এবং ওদের গার্ড ফোর্স ম্যানেজার ছিলাম। অনেক সময় অনেক জায়গায় গার্ড ফোর্স কমান্ডারও বলতাম, একটু বাঙালিতে কমান্ডার করলে বড় অনেক হয়, কিন্তু ওদের ভাষায় হলো গার্ড ফোর্স ম্যানেজার। এখন আমি ওই 2006 সন থেকে আমি ব্যবসা করেছি ওদের সঙ্গে, সিকিউরিটি ব্যবসা। বাংলাদেশে ফার্স্ট আমি স্টার্ট করেছি প্রাইভেট সিকিউরিটি ব্যবসা। এখন অনেকে হয়েছেন আমার সঙ্গে, তখন প্রতিযোগী ছিলেন, যাই হোক, কারণ নিশ্চিত করা দরকার নাই। আমি তাদের সঙ্গে 14টা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে 1986 সনে আমি আমেরিকান গার্ড সার্ভিসটা পেয়েছিলাম। এই সিকিউরিটি গার্ডের কাজ আমি করেছিলাম, এবং আল্লাহ রহমতে দক্ষতার সই করেছিলাম। আমার প্রচুর সার্টিফিকেট আছে, প্রচুর অ্যাপ্রিসিয়েশন আছে আমেরিকান এমবেসির, তারপরে স্টেট ডিপার্টমেন্টের আমার কাছে আছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যখন 96 সনে জুন মাসে নির্বাচনে ক্ষমতায় আসে,
এসে কি করেছিল, দেশমাতা খালেদা জিয়ার বাড়ি থেকে সকল পুলিশ প্রহরা উঠিয়ে দিয়েছিল, একদম 100 বার, একটা লোক রাখে নাই। তখন আমাকে তাৎক্ষণিক বলা হয় যে ওনার বাসায় কি করতে পারবা তুমি। আমি ইমিডিয়েটলি, তখন আমার একটা গার্ড ফোর্স ছিল, সেই গার্ড ফোর্সে তখন আমার কাছে আমেরিকান এমবেসি সহ বিভিন্ন গার্ড ফোর্স মিলে আমার কাছে প্রায় 500-র উপরে গার্ড ছিল। আমি তখন ঢাকা শহরে একটা বৈধ মানে একটা বেসরকারি কমান্ডার, বেসরকারি পুলিশ, বেসরকারি সেনাবাহিনীর মতো অবস্থা আমার। অর্থাৎ যে কোনো জিনিসের আমার যে কোনো জায়গায় আমি নিয়ন্ত্রণ করার মতো আল্লাহর মতো তখন আমার ক্ষমতা ছিল, এবং সেই ক্ষমতা প্রয়োগও করেছি প্রপার কাজে প্রপার সময়ে। ওই সময় যখন উঠলো, তখন আমি 60 জন গার্ড ওনার বাসায় পাঠাইয়া আমি এক নাগারে 2001 সন পর্যন্ত, নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার আগের দিন পর্যন্ত, যখন আবার পুলিশ গার্ড এসএসএফ ওনার বাসায় গেল, ওই 5 বছর আমি ওনার বাসায় গার্ড দিয়েছি, প্রহরা দিয়েছি। ওই বাসার থেকে ব্রিগেডিয়ার শাহেদ বলে ভদ্রলোক এখনো বেঁচে আছেন, উনি মিলিটারি পুলিশ নিয়ে গিয়েছিল কোকোকে গ্রেফতার করতে, কারণ কোকো নাকি ট্রাফিক ভায়োলেশন করে জুড়ে গাড়ি চালিয়ে এসে বলছে, এবং সে এসে বলতেছে এই বাসায় একটা দুষ্কৃতিকারী ঢুকেছে, তাকে বের করে দিতে হবে। সেখানে আমি একা 4 ঘন্টা ফাইট করে, একা, প্লিজ মাইন্ড ইট, এটা সাক্ষী ফালু আছে, মুসাদ্দিক হোসেন ফালু এখনো বেঁচে আছে, ফাইট করে ব্রিগেডিয়ার শাহেদকে আমার গেট ঢুকতে দেই নাই। আমি বলছি আপনি ঢুকতে হলে আমার গার্ডকে মারতে হবে, গুলি করতে হবে, যদি আপনার হ্যাডম থাকে, শক্তি থাকে, গুলি করেন, তারপর গেটে ঢুকেন। তারপরে ম্যাডাম নিজে হতে বেরিয়ে আসছে, ম্যাডামকে নিয়ে আমি রাস্তায় পর্যন্ত গেছি, মেইন ডিউটি বসে উনি ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে কাদের কল্লোলকে। কাদের কল্লোল এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করেন। কাদের কল্লোলকে বলছে যে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আমি রাস্তায় বসে আছি। এইটা বিবিসিতে প্রচার হওয়ার পরে আমি উজ্জ হইয়া চলে গেছে। আমি সেদিন, আমার যৌবন ছিল, আমি পেরেছি। আমি বৃদ্ধ হলেও আমার মাথা বৃদ্ধ হয়ে যায় নাই। আমি এখনো মনে করি তারেক রহমান সাহেবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি বাংলাদেশে পালন করতে পারবো। আমি এনরোড কি হবে এটা পারবো না, কিন্তু ঢাকায় আসার পরে তারেক রহমানের একটা লোম ছিঁড়ার মতো ক্ষমতা আমি কাউকে দিব না। আমি দেশের ছাত্র যুবকদের নিয়ে, নতুন সংগঠন নিয়ে আমি আবার আমার সিকিউরিটি কোম্পানি বানাবো। দরকার বলে 1000 হোক, 2000 হোক, 5000 সদস্য বিশিষ্ট প্রাইভেট সিকিউরিটি কোম্পানি বানাবো, বিকজ ইট ইজ লিগাল। বাংলাদেশ এখন এটা এখন ন্যায়, লিগাল, আইনের মধ্যে আমরা সিকিউরিটি ফোর্স করতে পারি। আপনি দেখেন রাস্তায় রাস্তায়, বাসায় বাসায় সিকিউরিটি গার্ড, ব্যাংকে টাকা নিচ্ছে, ক্যাশ নিচ্ছে, গার্ড দিচ্ছে। সো আমি দরকার পড়লে 5000 ছাত্র এবং যুবকদেরকে নিয়ে একটি সিকিউরিটি ফোর্স তৈরি করবো, গার্ড ফোর্স তৈরি করব, যার মাধ্যমে তারেক রহমান সাহেবের 3 লেয়ার সিকিউরিটি আমি দেব। তার কাছে অনাহুত কোনো ব্যক্তি আসতে পারবে না, গ্রেনেড ছোড়ার দূরত্বের মধ্যে কেউ আসতে পারবে না, এবং তার চারপাশে যারা থাকবে তাদেরকে বেদ করে কোনো মিসাইলও আসতে পারবে না, গুলি তো দূরের কথা। সিস্টেম অ্যাভেলেবল, এবং কিছু জিনিস এটা যদি সম্ভব হয়, একটা আলাপ আছে, এটা আমারও একটা উৎসাহ তৈরি হলো আপনাকে প্রশ্নটা করা। যে মানুষ তো এটা বলে যে মানে এই আলাপটা আছে, আমরা আজকেও কয়েক জায়গায় শুনেছি যে ঠিক আছে, এ বাধা সে বাধা, পৃথিবীতে বহু নজির আছে যে রাজনৈতিক নীতিবিদকে বাধা দেওয়া হয়, তারা চলে আসেন। আসলে পরে উনি যদি চলেই আসেন, বাধা কি কি আছে আমরা তো এখনো জানি না। যেমন বিএনপির দিকে বলা হয়, যেমন আপনি যে কথাগুলো বলছেন, বিএনপি কে প্রশ্ন করা হয়েছে গতকাল সংবাদ সম্মেলনে, ওনারা বলেন তারেক সাহেব বলছে, এরপরে আমাদের আর বলার কিছু নেই। এত বড় রাজনৈতিক দলের এত বড় ফিগার, তার দলের নেতারা বলবে না যে আমার নেতাকে এই বাধা দেওয়া হচ্ছে, আমরা কি আমি একটু শেষ করি। এইটা বলতে পারে। আরেকটা হচ্ছে যে উনি চলে আসলে মানুষ বলে যে আচ্ছা বাধা আছে, উনি চলে আসলে পরে কি হবে, এই প্রশ্ন, এই কথা কিন্তু মানুষও বলে, আপনি যেটা বলছিলেন আর কি। ভাইয়া আমি এই হারামখোরদের কথা তো বলতে পারবো না, এরা তো ধান্দাবাজ, নিজেদের জানবাজে রাজনীতি করে। দেখেন আমি কিন্তু দেশমাতা খালেদা জিয়াকে পাঠায় দেওয়ার জন্য 111 গভর্নমেন্ট, মোইন গভর্নমেন্ট ওনার বাড়ি ঘরে বাক্স পেটটা নিয়োগ পাঠায় দিয়েছিল, ব্রিগেডের বাড়ি এখনো আছে। আমি কিন্তু একা গিয়ে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়েছি যে না উনি যাবেন না, এবং আমি বলেছি উনার ডেড বডি যাবে, উনি যাবেন না। এই স্টেটমেন্ট যখন গেছে আর্মি উইথড্র করতে হয়েছে। এগুলো অসম্ভব কিছু না, বুক পাইতে ফেস করতে হবে। আমি শুধু এইটুকু বলতে পারি, আজকে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি আমার যোগাযোগ হতো, সংযোগ থাকতো, আমিও অভিমান করে ওনার টেলিফোন করি নাই, গত এই 2 বছর 2.5 বছর ধরে কথা বলি নাই, আগে কথাটা বলতাম বলি নাই, ম্যাডামের সঙ্গে দেখা করতে পারি নাই বিভিন্ন কারণে। আমি আজকে তোমার মাধ্যমে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আমাকে 48 ঘন্টা সময় দেন, আমি আপনার জন্য নিরাপত্তা বাহিনী বানাবো। আপনার সিএসপি না, যে কতগুলো হারাম করে আইনা আর্মির থেকে, সিপাহী থেকে আইনা আপনার বসায় দিচ্ছেন। এই শালারাই কদিন আগে একটা ছিল আওয়ামী লীগের পক্ষে, একটা ছিল বিএনপির পক্ষে। এগুলো আর্মিতে ইল ডিসিপ্লিন কতগুলো লোককে নিয়ে আসা, উশৃঙ্খল বিশৃঙ্খল লোকগুলো নিয়ে এসে গেট লাগাইছেন, সবার কাছে পয়সা চায়।
যে ঢুকতে চায় তার কাছ থেকে পয়সা চায়। এই সিকিউরিটি হবে না, বকশিস মার্কা সিকিউরিটি হবে না। আপনি গিয়ে দেখেন আমাদের পার্টি অফিসে কি অবস্থা, ওই গুলশান অফিসের কি কালো লাল ফসফসা সব রিসালা হলো ইয়াবাজ। ওদের ঈদে পয়সা দিতে হয়, পূজায় পয়সা দিতে হয়, রোজায় পয়সা দিতে হয়, ম্যাডাম সালাম দিও আমার কথা বললো এই পয়সা টাকা দিতে হয়। এইটা ওদের বেতন লাগে না, বেতন ছাড়া চলতেছে। আর একজন বেতন দিয়ে তো পদ বাগায় নিছে অনেকগুলা। আমি তো 6 বছর দিয়ে তো কোনো পদ বাগায় নেই, কিন্তু আরেকজন তো সাংগঠনিক সম্পাদকের পদ বাগায় নিছে, জেলা সভাপতির পদ বাগায় নিছে। উনি সাহস কেউ করছেন যাদের না কাছে কেন? এগুলো দেয়, হ্যাঁ তাহলে উনি সাহস করছেন না কেন? উনি তো জানেন যে দেশে আসলে পরে এরকম সাহস করছেন না কেন আপনার এই মতো কথা আরো আগে আরো বলেন, আমি আজকে পাচ্ছে। বললাম কিন্তু তার যদি জন্য কেউ বলে জীবন নাই, দেওয়ারও আগে তার সেই লাখ নেতা নিরাপত্তা, কর্মী আছে। আগে সেই নিরাপত্তার আশ্বাস তো কেউ দেয় নাই। তারপরে আমি বলছি যে সমস্ত অফিসাররা সঙ্গে ওনার বাহাস হয়েছে, যে সমস্ত অফিসারদের সঙ্গে ওনার ওই তৎকালীন সময় কঠিন অবস্থা হয়েছে, আমি অফিসারদেরকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, সবাইকে চিনি। আমি তাদেরকেও মিনিমাইজ করতে পারবো, তাদেরও কোনো ক্ষোভ থাকবে না। বরঞ্চ এখন তারা উল্টা তারেক সাহেবের নিরাপত্তার জন্য, তারেক সাহেবের ভালোর জন্য কাজ করবে। তারাও আজকে অনেকটা কি বলবো, যে নিজেরা একটা আত্মগ্লানি আসছে যে এতটা করা বোধহয় আমাদের উচিত হয় নাই। বাট তারাও তখন ইয়াং ছিল, ক্যাপ্টেন ছিল, মেজর ছিল, ইমোশন ছিল, তারা করে ফেলেছে। কিন্তু আজকে তারা বুঝতে পারতেছে যে না, এটা বোধহয় আমাদের করা ঠিক হয় নাই। ফলে তারা যাতে আর ওনার প্রতি এন্টি না থাকে, আর তারেক রহমান সাহেব যেন তাদের প্রতি এন্টি না থাকে, এই দুতালিটা আমি করতে পারবো, এই নেগোসিয়েশনটা আমি করতে পারবো, এবং এটা করে আমি মিনিমাইজ করতে পারবো। আমি তাদেরকে পার্সোনালি চিনি, তারাও আমাকে পার্সোনালি চিনে। আমি তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের এই বিষয়গুলো মিটিগেট করে দিতে পারবো। আর যারা তৌহিদি জনতা, যারা অত্যাচার করতে চায়, তাদের সঙ্গে আমি পারবো কিনা জানি না, তবে তাদেরকে আমি ফিজিক্যালি প্রতিহত করতে পারবো। তারেক রহমানের কাছে পৌঁছতে হলে আমার 2, 4, 5, 10টা লোককে মারতে হবে, বা আমাকেও মারতে হবে। এবং আমার মনে হয় 2, 4, 5টা মানুষ আমাদের মারলে পরে আর পুলিশ বসে থাকবে না, আর্মি বসে থাকবে না। কাজে আমি এই নিরাপত্তাটা কোনো দিতে পারি। আরেকটা নিরাপত্তা ওনার সমস্যা হয়েছে যে উনাকে মানুষ মনে করে, উনি ভালো মন্দ যাই হোক, উনাকে মানুষ সৎ মনে করে না। উনি কিছু লোকের রূপে ঢাকা যে সমস্ত লোকগুলাকে দিয়েছে, তারা প্রতিটা করাপ্ট, চাঁদাবাজ। উনি কেন জানি না তাদের সঙ্গে ওনার খুব দহরম মহরম। উনি কোনো অবস্থায় তাদেরকে মাইনাস করতে পারে না। এখানে খালিদুর নবী সোহেলের মতো ছেলেকে উনি ট্রাস্ট করে না। এখানে দুদুর মতো ছেলেকে সে ট্রাস্ট করে না। সেখানে এই কি বলে এটাকে, আলাল বললাম, দুদু বললাম, এদিকে ট্রাস্ট করে না। বলেন কেমন হবে? এই যে প্রফেসর আছে একজন, এই বিএনপি ভাইস প্রেসিডেন্ট, কি নাম যেন মনে থাকে না, তাদেরকে ট্রাস্ট করে না। তাহলে আপনি কিভাবে হবে? অথচ আপনি কতগুলা আজে বাজে লোককে আপনি বিভিন্ন ঢাকা শহরে ইম্পর্টেন্ট জায়গাতে আপনি নমিনেশনে বসে রয়েছেন। এখানে তো মানুষ খেপে যাচ্ছে। এর প্রতিক্রিয়া তো আপনার উপর হবে। এই প্রতিক্রিয়াতে যখন আপনি গুলশানের বাসায় থাকবেন, এই গুলশানের যাকে প্রার্থী দিয়েছেন তার উপরে যে আক্রোশটা, সেই আক্রোশটা আপনার বাড়িতে আসবে। আপনি কি এটা একবার বোঝার চেষ্টা করেন? মাননীয় আমাদের প্রধান দলীয় চেয়ারপারসন, আপনি গুলশানে কাকে নমিনেশন দিবেন? বেস্ট এডুকেটেড পার্সোনালিটিকে দিবেন, যাতে ওখানে রাজনীতিটা একটা সুন্দর পর্যায়ে হয়। আপনি সেখানে এমন একটা লোককে দিয়েছেন যার সঙ্গে প্রতিদিন মারামারি কাটাকাটি হবে, প্রতিদিন। এর প্রতিক্রিয়া কি আপনার বাড়িতে এসে বসবে না? আপনি গুলশানে নিরাপদ থাকবেন কেন সেখানে? কাজে আপনার এই জিনিসগুলোকে তো আনতে হবে। তা আমি আজকে কথা দিচ্ছি, আমি নিজেকে ভলান্টিয়ার করতেছি। ওনাকে ওনার জীবনের দায়িত্ব, ওনার পহরা দেওয়ার দায়িত্ব, ওনাকে আমি নিরাপদে রাখার দায়িত্ব আমি বিনা পয়সায় নিব। আমাকে 48 ঘন্টা সময় দেন, আমি আমার লোকদের রিক্রুট করব, তৈরি করব, প্রস্তুত করব, এবং এই বকশিশওয়ালা না যারা করে, আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে নিয়ে আসতে পারবো, যদি এই সুযোগটা আমি পাই। আর এই সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ করব। এবং তারেক রহমানের উদ্দেশ্যে আমি বলবো, বেটা তুমি খালেদা জিয়ার ছেলে, তুমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ছেলে। বিলায়ের মতো কাজ করো না, বিলায়ের মতো কাজ করো না। তুমি মরতে জানতে চাও, শিখায় দাও মানুষকে। তুমি দেখিয়ে দাও দেশের জন্য, জনগণের জন্য তুমি মরতে পারো। তোমার মৃত্যুর জন্য হাজার হাজার মানুষ আসবে। আর তুমি যে কাওয়ার্ডিং কথা বলেছো ফেসবুকে, এটা তোমাকে মানায় নাই, জিয়ার সন্তানকে মানায় নাই। খালেদা জিয়া আপসের নেত্রী, যাকে এরশাদ এত কিছু করে মাথা নত করাতে পারে নাই, তোমাকে মানায় নাই তারেক রহমান। আমি তোমাকে তুমি বললাম আজকে, তুমি আমাদের সমস্ত সেনা বাহিনীকে ডিসগ্রেস করেছো এই তোমার বক্তব্য দিয়ে। তুমি বাপের বেটা, দেশ মাতা খালেদা জিয়ার বেটা।
তুমি দেশোপরণ্য প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বেটা। পৃথিবীতে খুব কম ব্রিড আছে যার মা বাপ দুজনেই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। ইউ আর দ্যাট সুপার এক্সেপশনাল ব্রিড। আর তুমি কাওয়ার্ডের মতো বলতেছো তুমি আসতে পারবে না। আমেরিকা কোনো প্রবলেম না, আমেরিকা এরকম ডার্টি পলিটিক্স, আমেরিকা করলে আগে নক আউট করে দিত তোমাকে, যা করা করেছে। এখন আমেরিকা তোমাকে সেটা বলবে না। ভারত এত ছোট রাজনীতি ভারত করে না, ভারতের রিস্ক আছে, ভারতের ঝুঁকি আছে। ভারতের মধ্যে কোনদিন পাকিস্তানের প্লেন ফালাই দেয় নাই এত কিছু করার পরেও। কাজী তারেক রহমান সাহেব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার উত্তেজিত বক্তব্যের জন্য আমি অনুরোধ করব, টেক এ ডিসিশন, টেক এ ডিসিশন। বাংলাদেশের মানুষ আপনাকে রক্ষা করবে। হ্যাভ দিস ফেথ, এই বিশ্বাসটা আপনি রাখেন, এই বাংলাদেশের মানুষের প্রতি আস্থাটা আপনি রাখেন, এই বিশ্বাসটা আপনি রাখেন। তারপরে তুমি যে কথাটা বলছিলা, যে প্রশ্নটা আমাকে করতে চেয়েছিলা, যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশমাতা খালেদা জিয়াকে দেখতে গেছে এবং গিয়ে সেখানে অনেকেই অনেক বক্তব্য দিয়েছে। তার মধ্যে একটি বক্তব্য তুমি উল্লেখ করেছো যে এনসিপির নাহিদ আল্লাহর কাছে দোয়া করেছে যে তার এই শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত উনাকে জীবিত রাখার। ভেরি গুড স্টেটমেন্ট, ভেরি ভেরি মানে সত্য একটা কথা বলেছেন, ধন্যবাদ জানাই। অর্থাৎ শেখ হাসিনার ফাঁসি জীবনেও কোনোদিন হবে না, দেশমাতা খালেদা জিয়া জীবনে কোনোদিন মরবে না। এই দোয়ার তো সিম্পল অর্থ এটা। এবং হাসনাত ইজ এ ভেরি গুড পলিটিশিয়ান, এ ভেরি গ্রেট পলিটিশিয়ান হতে যাচ্ছে সে কি সুন্দর বলে দিল, শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত যেন আল্লাহ তাকে বাঁচায় রাখে। এখন শেখ হাসিনার ফাঁসি তো 3 মাসে হবে না, 6 মাসে হবে না, 1 বছর হবে না, 2 বছর হবে না, 5 বছর হবে না, অনন্তকাল পর্যন্ত হবে। দেশমাতা খালেদা জিয়া কিন্তু আল্লাহ এতদিন বাঁচায় রাখবে না রে ভাই। ভাই তোমরা যে যেখানে দাঁড়ায় বক্তৃতা মারো, এই বক্তৃতা মারলে তো তোমাদের বক্তৃতার দিন গেছে গা, মব জাস্টিসের সময় চলে গেছে। তোমাদেরকে এখন নীতি বদলাইতে হবে, কথাবার্তা শালীনের মধ্যে আনতে হবে। তোমার কথার অর্থ কি হইতে পারে, বিপরীত অর্থ দেখতে পারলাম, আমি তো করে দিলাম, বিপরীত অর্থ কি হতে পারে। দেখেন আমার এনসিপি ভাইদেরকে বলি, তোমরা ইয়াং, তোমাদের সামনে মক্কা বিজয়ের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হয় নাই, 40-এরও কম ছিল। সেই সময় তুমি যুদ্ধ করে মক্কা বিজয় করেছেন, 3টা যুদ্ধের পরে মক্কা বিজয় করেছে। মক্কা বিজয় করে কিন্তু উনি মক্কাতে প্রবেশ করেন নাই। কেন করেন না জানেন? কারণ মক্কায় উনি ভিতরে প্রবেশ করলে পরে সেখানে আবু সুফিয়ানকে, আবু লাহাবকে এবং সকল কুরাইশ বংশের সমস্ত লোকদেরকে মানুষ একদম কচুকাটা করে ফেলবে, কারো বাড়িঘর রাখবে না, ধ্বংস করে ফেলবে। ওনার কুরাইশ বংশটা কলঙ্কিত হয়ে যাবে। কুরাইশ বংশ, যদিও পরবর্তীতে কুরাইশ বংশ কোনোদিন টিকে না, এই মারামারি কাটাকাটি করেই মরছে। কুরাইশ বংশের অস্তিত্বই আজকে আরব দেশে নাই, যে কুরাইশ বংশের অস্তিত্ব প্রায় 3000 বছরের, সেই কুরাইশ বংশের অস্তিত্ব আজ নাই। কিন্তু রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হুবাইদা চুক্তি করে উনি মক্কায় প্রবেশ করেন নাই। উনি চলে যাওয়ার পরে দলে দলে কাফেররা মুসলমান হয়েছে, দলে দলে তারা কাফেররা আইসা মুসলমান হয়েছে। কেউ মদিনাতে গিয়ে হয়েছে, কেউ ওনাকে পরবর্তী বছরে দাওয়াত দিয়ে নিয়ে আইসা হাজার হাজার মানুষ কাতারে দাঁড়ায়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বক্তব্যটা 1 বছরের মধ্যে সকল মক্কাবাসী আর একজনও বাদ থাকে নাই। যদি সেদিন অনেকে বলে, আধ্যাত্মিকভাবে কি বলে জানি না, জাগতিকভাবে অনেকে বলে, সেদিন যদি তিনি মক্কায় প্রবেশ করতেন তাহলে মক্কাটা মেসাকার হয়ে যেত। যে রক্ত মক্কায় পড়তো, এই মক্কা ইসলামের শান্তি ভূমি হিসেবে আর স্থান পাইতো না। ইসলাম শান্তি, মক্কা হলো আমাদের আল্লাহর ঘর, সেখানে শুধু শান্তি, সেখানে মানুষের নিরাপদ, মানুষের সবকিছু আছে। এই চরিত্রটা আমরা হারিয়ে ফেলতাম যদি হুবাইদা চুক্তি না করে তিনি মক্কায় প্রবেশ করতেন। এই বিষয়টা বোঝার চেষ্টা করেন আপনারা যারা আছেন, নতুন প্রজন্ম, এটা জানার চেষ্টা করেন। এখন জানতে তো কোনো সমস্যা নাই, জানার জন্য টিচার লাগে না, এখন নিজেই জানার সুযোগ আছে। এআই যান, চ্যাটজিপিটি যান, সেখানে শিখেন, জানেন, জিজ্ঞাসা করেন কেন এটা করেছিল, এটা কারণটা কি, কি কারণে করেছিল, বলে দেবে। আপনারা এখন ওই রিকনসাইল এন্ড রিকনস্ট্রাক্ট শুরু করেন। আমি আগে বলেছিলাম লেটস ফরগেট এন্ড ফরগিভ, হোয়াটএভার হ্যাপেন হ্যাপেন। শেখ হাসিনা যা করছে করছে,
আপনি যা করছেন, ফাঁসি তো দিচ্ছেন, কাজ করলে ফাঁসিতে তো কোনো কাজ হবে না। সরি আমি কথা বলার জন্য। ওই বেটার কিছু বেতন হয়েছে, ভাতা হয়েছে, কদিন হয়েছে, ফাঁসিতে কোনোদিন কার্যকরী করতে পারবেন না। এই কথাটা বাস্তবতা বোঝেন না কেন? ইন্ডিয়া আপনার চেয়ে 10 গুণ বড় শক্তি, 3 গুণ বড় শক্তি হলেই তো ওই শক্তি উঠতে বসতে থাপড়ায়। এখানে ভেনেজুয়েলার অবস্থা কি হয়েছে? আমেরিকা কি করতেছে? ভেনেজুয়েলার মতো অবস্থা হবে আমাদেরও। ইন্ডিয়া এরকম কানে ধরে উঠাবে, বসাবে। তারা আমাদের 10 গুণ বড় শক্তি, পৃথিবীর 4 নম্বর পরাশক্তি এবং 3 নম্বর অর্থনৈতিক শক্তি। আপনি শেখ হাসিনাকে গালি দেন, ভালো কথা, কথায় কথায় আপনারা এগুলো ছাড়েন। আপনারা এই রাজনীতি ছাড়েন, আপনাকে রিকনসাইল করতে হবে। আপনাকে কে বিরোধিতা করছিল তাদেরকে আপনি রাখবেন। তাহলে আপনাদের যারা বিরোধিতা করছিল তারা যদি সংগঠিত হয় তখন আপনার কি অবস্থা হবে? তারা যদি আজকে কোনো মার পেঁচে রাজনীতি, কোনো ভুল সিদ্ধান্তে যদি আবার তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, যদি তাদের পিছনে কোন সেনাবাহিনী চলে আসে, দেশীয় বা আন্তর্জাতিক সেনাবাহিনী চলে আসে, তখন আপনার স্থান কোথায় হবে? প্রতিশোধ প্রতিশোধকে আনে, রক্ত রক্তকে ডেকে আনে, শান্তি আনে না। এই প্রতিশোধের রাজনীতি এনসিবির ছেলেদেরকে আমি অনুরোধ করবো, এনসিবির ভাইদের অনুরোধ করব, তোমরা আমার সন্তানের চেয়ে ছোট, দরকার বলে আমার সন্তানেরা তোমাদের এনসিবিতে যোগদান করতে বলবো। আমি এদেরকে এখন এনকারেজ করবো না আর বিএনপিতে অংশগ্রহণ করার জন্য, কারণ বিএনপি রাজনীতিতে ফিরে আসা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তারেক রহমান যদি ফিরে আসার সাহস দেখাতে পারে তাহলে সে রাজনীতি আমি করব, কিন্তু এ না হলে এনসিবিতে আমরা, দরকার বলে আমি আমার কোটিয়া দিলে এনসিবি একটা নমিনেশন খাড়া করাবো কাউকে। কারণ আজকে 15 দিন হয়ে গেছে আমি আমার প্রার্থীকে সমর্থন দিয়েছি, সেই প্রার্থীর সময় হয় না আমাকে একবার টেলিফোনে কথা বলার জন্য, কথা বলে নাকি সে বহিষ্কার হয়ে যাবে। আরে এই বেটা, তোর বাপের নামে যে তার বাপের জন্য সুপারিশ করতেছি, এত অন্তর যায় না? হ্যাঁ, এইটুকু জ্ঞান তোমার নাই? তুমি এমপি হয়ে যাবে ওখানে আর আমরা বইবে আঙ্গুল চুষবো? আমি বহিষ্কারের কথা জন্য অনুরোধ করেছি, আবেদন করেছি দলের কাছে, আমি নিজে প্রকাশ্যে আলোচনা করেছি, আমাদের সাথে নেতা কর্মীরা করেছে। আজকে হাজার হাজার নেতা কর্মীদেরকে আপনি বহিষ্কার করতে পারছেন না। আপনি একটা বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে এত সিদ্ধান্ত নেন, এত সময় নেন, রাজনীতি করার অধিকার কতটুকু আপনার আছে? আজকে ছেলেগুলো প্রায় সব চলে যাচ্ছে এনসিবিতে। অনেক ছেলেরা যাদের অর্থবিত্ত আছে, যারা মান সম্মান আছে, যাদের সামাজিক অবস্থা আছে, হয়তো একটা ভুল করেছে, তারা আজকে এনসিবিতে চলে যাচ্ছে। এনসিবিতে হয়ে যাচ্ছে আপনার জাত শত্রু। তো কয়টা শত্রু বানাবেন? জামাতকে শত্রু বানাইছেন, এখন এনসিবি শত্রু বানাচ্ছেন। তাহলে আপনি খালি বাংলাদেশ রাজনীতি বুঝেন, আপনি সবকিছু ভালো, আপনি চালাউদ্দিন আর টালাউদ্দিন এসব রাজনীতি বুঝে, আর কেউ বুঝে না। দুর্নীতিবাজ রাজনীতি বুঝে আর সৎ মানুষ রাজনীতি বুঝে না। সেটা মঈন খানের অবস্থানে এক ঘরে করে রাখছেন, আর বাকিগুলো আজই পাবে একটু একটু লাফালাফি করতেছেন। আজকে রাজনীতিতে টুকুকে সামনে দেখি না। সিরাজগঞ্জের যে এলাকা জামাতের ঘাঁটি হয়ে গেছে, সেই স্থায়ী কমিটির সদস্যকে আমরা পাওয়ারফুল দেখতেছি না। কাজে এইভাবে না করে আসেন, রিকনসাইল করেন। আসেন আমরা সবাই বলি, বিএনপিরও যারা আছেন বহিষ্কার হয়েছেন তাদেরকে নিয়ে আসেন, আমাদেরকে ডাকেন, আমাকে না ডাকতে চান ডাকেন না, কিন্তু বাকিদেরকে ডাকেন, নতুন করে রিঅ্যাডজাস্টমেন্ট করেন, রিকনসাইল করেন, করে সবাইকে দলে কাজে লাগান। আর আমি এনসিবি ছোট ভাইদেরকে বলবো, তোমরা এই প্রতিশোধের রাজনীতিতে বাবা সরে আসো। তোমরা কারোর কিরোরক হয়েও না, কেউ যেন তোমাদেরকে ব্যবহার করতে না পারে। বাবা তোমরা এখন নতুন প্রজন্ম, প্রতিশোধ কোন মানবিক চরিত্র নয়, প্রতিশোধ কোন মানবিক ভালো চরিত্র নয়। যারা প্রতিশোধ চায় তাদেরকে মানুষ কখনো ভালোভাবে মূল্যায়ন করে না। তোমাদের মুখে মুখে ফাঁসি চাই, বিচার চাই, এই বুলিটা তোমাদের সরাইতে হবে। তোমার কোনো অধিকার নাই, তুমি এনসিবি করো, টেনসিবি করো, আর যত শত পাওয়ারফুল হও, কারো মৃত্যু কামনা করা, কারো মৃত্যু, কারো জেল কামনা করা কোনো অধিকার নাই। এটা মানবিক অধিকার, প্রতিটা মানুষের অধিকার বেঁচে থাকা। তুমি দাবি করা কে? আমি প্রকাশ্যে বলছি, তুমি দাবি করা কে? আমি বেঁচে থাকবো কি থাকবো না এটা আল্লাহ জানবে, আল্লাহ ডিসাইড করবে। তুমি আমার মৃত্যুদণ্ড দিবাকে? তুমি আমার মৃত্যু আদেশ কামনা করবে কেন? সবাই তুলু তুলু করে তোমাদেরকে, আমি তোমাদেরকে ভালো করার চেষ্টা করেছি। আমি এনসিবি পক্ষে নিছি বলে অনেকে আমাকে অনেক কথা বলে। আমি চাই একটা ভালো রাজনৈতিক দল দেশে গঠন করে উঠুক, এবং তোমাদের মধ্যে আছে তরুণ প্রজন্ম, যারা শিক্ষিত, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়ে, সব সব ওই লেভেলের ছেলে মেয়ে, কলেজের লেভেলের ছেলে মেয়ে সব আছে। তাদেরকে সংগঠিত করার জন্য আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করবো। আমি সেটা চাই। তোমরা তোমাদের রাজনীতির ভাষা বদলাও ভাই, ভাষা বদলাও প্লিজ, আমার অনুরোধ।
তোমরা তোমাদের রাজনৈতিক ভাষা না বদলালে ক্ষতি তোমাদের হবে। যদি আজকে কোনো কারণে কোনো ইকুয়েশনে কারো কোনো কায়েমি স্বার্থে কারো নিজের অস্তিত্ব বাঁচায় রাখার জন্য যদি আওয়ামী লীগ ইন্ডিয়া ইউএসএ অ্যাক্সিস হয়ে যায়, আতাত হয়ে যায়, তুমি বাবা 40 ঘন্টা বাঁচতে পারবে না। এই বাংলাদেশ চলে যাবে আবার মুক্তিযুদ্ধের ইতিহাসে, আবার মুক্তিযুদ্ধ চাঙ্গা হয়ে উঠবে। যদি কোনো কারণে, আমি বলছি কোনো কারণে তোমরা যদি এরকম বাধ্য করো, তাহলে আমেরিকা, ভারত, আওয়ামী লীগ একটা অ্যাক্সিস তৈরি যেতে পারে, একটা নতুন শক্তি তৈরি যেতে পারে। সেই শক্তি কিন্তু শক্তিকে উত্থান করার মতো অনেক ইনগ্রেডিয়েন্টস আছে তোমাদের ভাষার মধ্যে। ভাই অনেক ইনগ্রেডিয়েন্টস, বিদেশিরা ভয় পায় তোমাদের বক্তব্যগুলো শুনে। অনেকে ভয় পায় তোমরা ফান্ডামেন্টালিস্ট, অনেকে বলছে তোমরা টেরোরিস্ট। এই কথাগুলো আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। তোমরা যখন তুরস্কের সঙ্গে কথা বলো, তখন আমেরিকাতে উঠে তোমরা টেরোরিস্ট কথা বলে তুরস্কের সঙ্গে, এই নিউজ ফাঁকা থাকে না। তোমরা যখন সৌদি আরবে গিয়া বিভিন্ন লোকের সঙ্গে মিটিং করো, চাঁদাবাজি করো, টাকা করো, দেশে বিপ্লব করতে হবে, একটা উত্থান করতে হবে, তখন সবাই তোমার নামে ট্যাগ দেয়, তোমরা টেরোরিস্ট, তোমরা ফান্ডামেন্টালিস্ট। টেরোরিস্ট ফান্ডামেন্টালিস্ট হয়ে পৃথিবীর কোনো দেশে কেউ রাজনীতি করার সুযোগ পাবে না, পায় না, অতীত পায় নাই। মাওবাদীরা অনেক টেরোরিস্ট করেছে, মাওবাদীরা কোন রাষ্ট্র টিকাতে পারে নাই। মাওবাদীরা নেপালটাকে ধ্বংস করে ফেলেছে, তারপরে মাওবাদীরা নেপালে ক্ষমতায় থাকতে পারে নাই। অনেক ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা আফগানিস্তানকে ধ্বংস করে ফেলেছে। এখন যারা আফগানিস্তানে ক্ষমতায় আসছে তারা তো ফান্ডামেন্টালিস্ট না, তারা উদার, তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতেছে আর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতেছে। তারা এখন পাকিস্তানের ভূমিতে গুলি করতেছে, তারা এখন তাদের পেশোয়ার ফেরত চায়, তাদের নর্থ ওয়েস্ট প্রভিন্স ফেরত চায়, আর সম্পর্ক ভারতের সঙ্গে। দেখছি ইকুয়েশন কিভাবে চেঞ্জ হয়ে যায়। আবার উত্তরাঞ্চলে তারা চীনের সঙ্গে বন্ধুত্ব করেছে। চীন তাদের কাছ থেকে সবচেয়ে হাইয়েস্ট কোয়ান্টিটি অফ ওই কি বলে লিথিয়াম আয়নের পাহাড় আছে, যেটা অন্য দেশে খনি নাই। আর ওই আফগানিস্তানে, উত্তর আফগানিস্তানে সেখানে পাহাড় আছে, লিথিয়াম পাহাড়, যেটা দিয়ে আজকে লিথিয়াম আয়ন ব্যাটারি হয়। যে ব্যাটারিটার লাইফ 15 থেকে 20 বছর হয়। যেখানে আমরা একটা ব্যাটারি কিনি 6 মাস 1 বছর পরে বদলাইতে হয়, আর সেই লিথিয়াম ব্যাটারিটার বয়স 15 বছর, এবং সেগুলো ডিগ্রেডেবল, এটা এনভায়রনমেন্ট কন্ট্রোল। সেই লিথিয়ামের পাহাড় আফগানিস্তানে, আর সেই পাহাড়টা কিনেছে চায়না। চায়না তো কমিউনিস্ট কান্ট্রি, আফগানিস্তান তো মুসলমান কান্ট্রি, তাহলে ওখানে কেমন বন্ধুত্ব হইলো? পাকিস্তান তো তার আপন দোস্ত, আর ভারত তো তার জাতি শত্রু, ধর্ম শত্রু। পাকিস্তানের সঙ্গে বোমা হচ্ছে, গুলাগুলি হচ্ছে, এয়ারক্রাফট পড়াচ্ছে, আর ইন্ডিয়ার সঙ্গে দিল্লিতে এসে তারা দেখা করতেছে। This is called political alienations, political new development, political upsurge, political new understanding, political modernization. আমি এনসিবির ভাইদের কাছে বলবো, আমরা জানি তো এনসিবি ভাই, প্লিজ ভাইরা, ছোট ভাইরা, change your language, change your political aim before you finish, please. ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ভাই। আমি আপনার সঙ্গে পুরোপুরি এই জায়গায় একমত হয়ে আমি আপনার এই আহ্বান, আমরা এইটুক জানি যে বাংলাদেশে একটা রাজনৈতিক ভেকম আছে। কারণ আওয়ামী লীগ, বিএনপি 2 দলের শাসন, ইভেন জামাতের শাসন, 4 দলীয় জোটে জামাত ছিল, বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ একটা তৃতীয় ফোর্সের মানে অন্তত তৃতীয় ফোর্স যদি আওয়ামী লীগ, বিএনপিও তাদের একটা সুশাসন, সম্পূর্ণ সুশাসন যাকে বলে, দিলে সেটার অপেক্ষা ছিল। সেই জায়গায় এনসিপি কারোর সঙ্গে তো আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই, আমরা সেই প্রত্যাশায় 5 আগস্ট ছিলাম, কিন্তু তারা তাদের গায়ে অসংখ্য কালির দাগ লাগিয়ে ফেলেছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। আপনার এই জায়গায় একমত হয়ে আমি শেষ করছি আজকের অনুষ্ঠান। তবে নিশ্চয়ই আগামী দিনে আবার গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, এবং বেগম খালেদা জিয়া, আবারও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, আজকে আমরা খবর পাচ্ছি যে অন্তত উনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আছেন, আর কোনো অবনতি হয় নাই। ফলে রাজনৈতিক তো ডেভেলপমেন্ট থাকবে, প্রতিনিয়তই থাকবে। ইলেকশনের কথা বলা হচ্ছে, সেটা এখন কিরকম হবে আপনি আজকে বললেন যে যদি তারেক রহমান না আসে তাহলে বিএনপির জন্য ব্যাক করা খুব মুশকিল হয়ে যাবে। তো এই সিচুয়েশন গুলো প্রতিনিয়তই আপনার বিশ্লেষণ আমরা আশা করবো। প্রচুর দর্শক, অসংখ্য দর্শক লাইভ শোতে এখনো জড়িত আছেন, সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আপনার প্রতি একটা কৃতজ্ঞতা জানিয়ে আপনার সুস্থতা কামনা করে, হসপিটাল থাকাটাই আমাদের কাছে একটা অস্বস্তিকর বিষয়, সেই কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।